ভালোবাসার পরিণয় বড়তম পর্ব। আফজাল সওদাগর এই অস্বস্তিকর পরিস্থিতিকে স্বাভাবিক করতে ডেকে উঠলেন। ভাইকে ধমক দিয়ে বললেন, আমজাদ, চিৎকার করিস না। মেয়েটা তো তোদের এসবের জন্যই এত পাথর হয়ে গেছে। ভাইজান, আপনি বলে দেন ওদের, ওহিকে ওরা নিতে চাচ্ছে আর ওদের সাথেই যাবে। আর কোনো কথা হবে না। আর কেউ একটা কথা বললে তার দুর্গতি আছে। শেষের কথাটা আমজাদ সওদাগর তার স্ত্রীর দিকে তাকিয়েই বলল। আজ চুপ নেই অবনী বেগমও। সেও তীক্ষ্ণ স্বরে জবাব দিল, তুমি কি দুর্গতি দেখাবে? আমিও দেখব, কিন্তু আমার মেয়েকে আমি কারো কাছে দেব না। ও আমার সন্তান। ওর ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। তুমি বললেও আমি সিদ্ধান্ত নেব, না বললেও আমিই নেব। অবনী বেগমের এই রণমূর্তি অচেনা রূপে আমজাদ সওদাগর সহ সকলে হতবিহ্বল হলো। তবে প্রশান্তির হাসি ওহির ঠোঁটের কোণে। বেশ শান্ত স্বরে অবনী বেগমের উদ্দেশ্যে সে বলল, আপনার এই দিনটি দেখার জন্য আমি এতকাল অপেক্ষা করেছিলাম। যদি আরও আগে থেকেই নিজের সংসারের হালটা শক্ত হাতে ধরতেন, তাহলে আপনার জীবন আরও সুন্দর কাটত। ওহি নিজের কথা শেষ করে আবার নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমের আলোচনাও স্থগিত হলো সেখানে। সাভারের মোড় ঘেঁষে যাওয়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে চিত্রা। আজ কলেজে গিয়েছিল অ্যাডমিট কার্ড আনতে। উত্তপ্ত গরমের বাজে অবস্থা মেয়েটির। ঘামে ভিজে চুপচুপে তার শরীর অসহ্য রকমের বিরক্তি নিয়ে নাক কুঁচকে দাঁড়িয়ে আছে সে। অথচ আশেপাশে দেখা নেই রিকশার। মাথার উপর তপ্ত রোদ্দুর নিয়ে যখন তার নাজেহাল অবস্থা, ঠিক সেই মুহূর্তেই চোখে পড়ল অপ্রত্যাশিত একটি দৃশ্য। পরিচিত দুটি মুখ রিকশায় বসে তার সামনে দিয়ে ছুটে যাচ্ছে। চিত্রার মনে হলো কেউ যেন তার হৃদয়ের একটি অংশ টেনে হিচড়ে ছিঁড়ে ফেলেছে। আর যাই হোক, বাহার ভাইকে সে এই অপরিচিত মেয়েটার সাথে সহ্য করতে পারে না। অথচ সেই দৃশ্যই তাকে দেখতে হয়। বেখেয়ালি বাহার ভাই কেমন করে যেন ওই মেয়েটার খেয়াল হয়ে উঠেছে। ভবঘুরে বাহার ভাই কেমন যেন মেয়েটার মাঝে নির্দিষ্ট একটি গন্তব্য স্থাপন করে ফেলেছে, যা চিত্রাকে ভালো থাকতে দেয় না। অসহ্য রকমের এক বুক ব্যথা নিয়ে হাপিত্তেশ করে ওঠে। মনে হয় তার সব কিছু ধ্বংস করে দিতে। অসহায় দৃষ্টিতে তার হাতের শপিং ব্যাগটির দিকে তাকায় সে। এই তো কিছুক্ষণ আগেও একটি পাঞ্জাবি পছন্দ হওয়াতে বাহার ভাইয়ের জন্য সেটা কিনে ফেলেছে। কখনো লোকটাকে পাঞ্জাবিতে সে দেখেনি, তাই তো একটু দেখতে পাওয়ার কি তৃষ্ণা। অথচ এমন একটি দৃশ্য দেখল যা চিত্রার সকল মুগ্ধতা মুহূর্তেই নষ্ট করে দিল। অতি দুঃখে পাঞ্জাবিটি পথের ধারে ছুঁড়ে মারল। অতিরিক্ত ভালোবাসা যেন এভাবে অবহেলায় থিতিয়ে আসে। আকাশের বুকে তখন বিষণ্ণ সন্ধ্যার আগমন। চারপাশে পাখিরা উড়ে যাচ্ছে নীড়ে। ক্লান্ত কিষান ফিরে যাচ্ছে তার গৃহে। ব্যস্ততারও হয়েছে ছুটি। রিকশার সিটে বসা কপত কপতিরাও ফিরে যাচ্ছে যার যার গন্তব্যে। এ যেন এক বিচ্ছেদের সন্ধ্যা। চিত্রাদের বিল্ডিংয়ের এলাকায় বিদ্যুৎ নেই দেখে প্রায় সকলেই রাস্তায় বেরিয়েছে। আবাসিক এলাকা দেখে এখানে তেমন কোনো যানবাহনের চলাচল নেই। কেবল যাদের নিজস্ব গাড়ি আছে তাদের গাড়ি এলাকায় প্রবেশ করে। বিভিন্ন বাসের সামনে খোলা জায়গা আছে, সেখানে কোথাও মহিলাদের আড্ডা চলছে, কোথাও বা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে তর্কাতর্কি করছে পুরুষ সমাজ। টিনেজাররা মিলেমিশে একসাথে বসে খোশ গল্পে মিতে উঠেছে। কোথাও অনেকে ভার্চুয়াল জগতে ডুব মেরেছে। ছেলেগুলো পথে হাঁটছে, কখনো বা বিভিন্ন খেলায় মত্ত হচ্ছে। এ যেন এক অন্যান্য পরিবেশ। এই যেন এক সুখের আবহাওয়া। এক মুঠো রাত যেন আধারের খামে আনন্দ নিয়ে এসেছে। সওদাগর বাড়িতে আড্ডার জন্য এসেছে মিনময়দের বাড়ির সকলে। শাহাদাদের নতুন বউ মিনময় এসেছে। অনন্য ব্যাপার নিয়ে আলোচনা চলছে। সেখানে সবাই বসেই নিজেদের মন মতন গল্প স্বল্প করছে। আর তার কিছুটা দূরে দাঁড়িয়ে আছে চাঁদনি, দৃষ্টি তার আকাশে নিবন্ধন। বেশ অনেকক্ষণ একটানা দাঁড়িয়ে থাকা অবস্থায় অনুভব করলো তার পাশে এসে কেউ দাঁড়িয়েছে, খুব নীরবে নিভৃতে। চাঁদনি নিষ্পাপ হাসল ক্ষীণ স্বরে, বলল, কেমন আছো মিনময়? আজকাল বাড়ির পাশে আরশিনগর গানটাও যে গাও না, পড়শিকে বুঝি আজকাল মনে পড়ে না? মিনময় চমকালো, ভীষণ অবাক হলো। বিস্মিত কণ্ঠে শুধালো, ইন্দুবালা, আপনি আমার সাথে কথা বলছেন নিজে?
মিন্ময়ের চোখে মুখে আনন্দ ছড়িয়ে গেল। স্রোতের বেগে এই আনন্দ যেন বহু অনাকাঙ্ক্ষিত কিন্তু অপ্রত্যাশিত। কথা বলা উচিত নয় বুঝি? সরি ইন্দুবালা, আমি আপনার এত বড় ক্ষতির কারণ হতে চাইনি। সরি বলো না মিন্ময়, আমার তোমার উপর আর কোনো রাগ নেই। এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আমরা না চাইতেও করে ফেলি বা প্রাকৃতিকভাবে হয়ে যায়, এতে কারো দোষ থাকে না। তাহলে মুখ ফিরিয়ে রেখেছিলেন যে? নিজেকে সময় দিচ্ছিলাম, মুখ ফিরিয়ে রাখিনি। তোমার চোখে এসব যতটা হালকা এবং রঙিন, আমার চোখে এটা ততটা কঠিন এবং ফেক। যেটা তোমার চোখে প্রিয় ফ্যান্টাসি, অথচ আমি আটপৌরে। নিজের পছন্দ ভালো লাগাকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলো না মিন্ময়। মিন্ময় চুপ করে রইল। তার সামনের নারীটির দিকে আজও তার মুগ্ধ দৃষ্টি নিবন্ধন, অথচ মানুষটার জীবনে বড় ক্ষতির কারণ সে। সকলে যখন আড্ডায় মশগুল, তখন খুব লুকিয়ে বাড়ির গেটের বাহিরে এসে দাঁড়িয়েছে চিত্রা। এত এত মানুষের মাঝে নিজেকে কেমন যেন লাগছিল, অস্বস্তিতে চারপাশ ভরে উঠছিল। তাই শান্তির খোঁজে বাহিরে আসা। চিত্রার অনির্দিষ্ট পথের বাঁকে আজ তার মেয়েলি সুন্দর নারী সত্তাটি জ্বলজ্বল করে উঠেছে। মোহভরা দুটি চোখে যেন কত আহাজারি নামতা গুনতে ব্যস্ত। রংচটা বাড়িটির দিকে তাকাতেই দেখল বাহার বাড়ি থেকে বেরিয়ে আসছে, হাতে সিগারেটের ছোট্ট জ্বলন্ত আলো। নিখুঁত দেখা যাচ্ছে বাহারকে। বাহারকে দেখতেই দুপুরের দৃশ্য মনে পড়ে গেল তার। মুহূর্তেই মুখ ফিরিয়ে নিল সে, মন স্থির করল বাড়ির ভেতরে যাওয়ার। তার আগেই বাহারের ডাক ভেসে এলো। আজকাল নিয়ম বদলে গেছে নাকি রঙ্গনা? ছুতে যাওয়া মানুষটাকে ফিরে দেখারও প্রয়োজন বোধ করছো না যে মেয়ে? চিত্রা সরু চোখে তাকালো। নয়নে নয়ন মিলল প্রেমতৃষ্ণার অঘোষিত দম্পতির। রঙ্গনার চোখে অভিযোগের মৌন ভাষাদের বুঝে নিল প্রেমিক। হাসল তাই কিঞ্চিত। অভিযোগের ভাষারা এত তীক্ষ্ণ কেন? তবে কি অপরাধটি ভয়ঙ্কর করে ফেলেছি নাকি? না বাহার ভাই, কোনো অভিযোগই তো নেই। সদ্য উকি দেওয়া অশ্রুমালির মিষ্টি আলো চুম্বন খেয়ে যায় গোলগাল চিত্রার মুখবয়ে। তা দেখে শক্ত প্রেমিকের বুকেও ঝড় ওঠে। সে তাকিয়ে থাকে নির্বিশেষে। এই বৃষ্টি লজ্জায় ফেলে পুতুলের ন্যায় প্রেমিকাকে। সে মিনমিন করে বলে, তাকিয়ে আছেন কেন? এত জ্বালাচ্ছ বলে। এত জ্বালিও না আমায়, পুড়ে যাচ্ছি তো মেয়ে। চিত্রা অবাক হলো। কোথায় জ্বালাচ্ছি? এই যে জ্যোৎস্না এসে আলিঙ্গন করছে তোমায়, রূপে ঢালছে মুগ্ধতা। আমি কি তা দেখে নিজেকে বেখেয়ালি রাখতে পারি মেয়ে? আমারও তো লোভ হয় মিঠে আলিঙ্গনের। তবে কি আর করার? জ্যোৎস্নার মতো যে আমার সাধ্য নেই। অত মূল্যবান শরীরটাকে এই দেহ ছুতে পারবে বলো? কখনো না। চাঁদকে ছোঁয়ার সাধ্য যে আমার নেই রঙ্গনা। তাই দূর হতেই তোমায় দেখে যাই। যেদিন বেকারত্বের আকাশে সাফল্যের চন্দ্রমুখ তুলে চাইবে, সেদিন জ্যোৎস্না হয়ে আমি ঝরব। ততদিন অবধি দূর আকাশে আমার চাঁদ হয়ে থাকবে তো মেয়ে। চিত্রা জবাব দেওয়ার আগেই বাহার হাঁটা শুরু করলো। কণ্ঠে তার নিপুণ গান। বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জ্বলা দিয়ে কি দিয়া নিভাই। ওহি বিশাল পাঁচিল ঘেরা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার কাঁধে শুয়ে আছে ছোট্ট হোমু। হুট করে এই রাস্তায় দেখা হয়ে গিয়েছিল বাচ্চাটার সাথে। এখন সে আর ওহিকে ছাড়বে না। অবশেষে না পেরে বাধ্য হয়ে বাড়িতে আসতে হলো ওহিকে। সুন্দর দোতলা বাড়িটির সামনের জায়গাটিতে বাগান করা। সেখানে ফুটে আছে রং বেরঙের ফুল। বাগানের ভেতর বসার জন্য একটি সুন্দর জায়গাও আছে। বাগানটির মাঝখানে সুন্দর এবং আকর্ষণীয়। ওহির চোখ ছানাবড়া হয়ে গেছে। হ্যাঁ, তাদেরও অনেক বড় বাড়ি আছে, কিন্তু তা অত শৌখিনভাবে কোনো কিছুই গোছানো নেই। এই বাড়িটি দেখলেই বোঝা যায় কোনো একজন মানুষ অনেক শখ করে বাড়িটি বানিয়েছেন। ওহির ভাবনার মাঝেই নওশাদ ডাকলো, বাড়ির ভেতরে যাবেন না, বাহির থেকে দাঁড়িয়ে দেখবেন। ওহির ধ্যান ভাঙে, তবে মন টানে না আর ভিতরে যেতে। তন্মধ্যে খেয়াল করে ছোট্ট হুমু গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। ওহি যেন হাঁপ ছেড়ে বাঁচল। হুমুকে দেখিয়ে বলল, যার বায়নায় এসেছি সে তো ঘুমিয়ে পড়েছে, এবার না গেলেও চলবে। তাই বলে বাহির থেকে চলে যাবেন নাকি? নওশাদের প্রশ্নে ওহি তাকালো। সে বরাবরই কম মিশুকে। হুট করে কারো বাড়িতে চলে যাওয়া তার কাছে বড় অশোভনীয় লাগলো। তাছাড়া বাড়ির ভেতর কে আছে সেটাও সে জানে না। কে তাকে কোন নজরে দেখবে, তার সাথে কিভাবে কথা বলবে, কি বলবে, সেটাও ভাববার বিষয়।
অথচ এ জায়গায় চিত্রা হলে মহা আনন্দে চলে যেত। মেয়েটা বড় মিশুকে কিনা এক মুহূর্তে মানুষের সাথে মিশে যেতে পারে, কিন্তু ওহি যে বড় সংকোচ হয়। তাই এত শত অস্বস্তি নিয়ে অবশেষে সে মনস্থির করলো যাবে না। যে ভাবনা সেই কাজ। হুমুকে আলগোসে নওশাদের কোলে দিতে দিতে বলল, আজ না হয় আরেক দিন যাব, আজকে একটু তাড়া আছে। এটা কখনো সম্ভব না। আপনি আমার বাড়ির সামনে থেকে চলে যাবেন আর আমি কিছু বলবো না? এসেছেন যখন এত দূর, এখনই চলুন। এখনই না হয়। হুমু কাঁদবে। নওশাদের কথায় ওহি বিরক্ত হলো না, বরং হাসল। যার জন্য যেতাম সে তো ঘুম, তাহলে কিভাবে কাঁদবে সে? ওহির ভাবলেশীন উত্তরে ভ্যাবাচ্যাকা খেলো নওশাদ। তবুও সে দমে যাওয়ার পাত্র নয়। তাই ওহিকে বিব্রত করতে দুষ্টুমির স্বরে বলল, হুমু না কাঁদলেও হুমুর বাপ কাঁদবে, তাও আপনাকে যেতে হবে। তাহলে বরং হুমুর বাপ একটু কাঁদুক, এরপর ভেবে দেখব যাওয়া যায় কি না। কাঁদব সেদিন, যেদিন একেবারের জন্য আনবো, খুশিতে কাঁদব। আর এখন তো মিনিট খানেক থাকবেন, কান্নাটা আজ লস প্রজেক্ট হয়ে যাবে। নওশাদের কণ্ঠে দুষ্টুমির ছোঁয়া এবং ঠোঁটে কুটিল হাসির ইশারা বুঝতে ভুল হলো না ওহির। তাই তো সে প্রায় খিলখিল করে হেসে ওঠে। নওশাদের থেকে এক ধাপ উপরে গিয়ে বলে, তাহলে ঠিক আছে, কান্নাটা সেদিনের জন্যই বরাদ্দ থাক, যেদিন এটা লাভ প্রজেক্টে হবে। তবে আজ আসি। নওশাদ আর জোর করতে পারল না। অতটুকু অবধি অধিকার তার বোধহয় এখনও হয়ে ওঠেনি। যখন হবে তখন দরকার হয় বেঁধে রেখে দিবে। সবচেয়ে বেশি বেতনের টিউশনিটাও আজ হাতছাড়া হয়েছে বাহারের। ছাত্রীর বিরক্তিকর কর্মকাণ্ডে টিউশনিটা ছাড়তে বাধ্য হয়েছে সে। অল্প বয়সী মেয়েদের আবেগ থাকে গুরুতর, এবং সেই আবেগের সমুদ্রে পড়ে তারা আর কিছু দেখতে চায় না, বুঝতেও পারে না। বাহারের ছাত্রী টিনারও সেই শ্রেণীর একজন মানুষ। অতিরিক্ত আবেগে সে অন্ধ হয়ে গিয়েছে। অন্ধ না হলে কি আজ বাহারকে চিঠি দিতে পারত? এমনকি বাহার প্রত্যাখ্যান করায় তার পা ধরে বসেছিল। অবশ্য বেশ কয়েকদিন যাবতই বাহারটা খেয়াল করেছে, কিন্তু পাত্তা দেয়নি। ভেবেছিল অল্প বয়সের আবেগ বেশি গুরুত্ব না দিলে তা আপনা আপনি থেতিয়ে আসবে। অথচ সে ভুল ছিল। বরং তার নীরবতাকেই সম্মতির লক্ষণ ভেবে আজ ভয়ঙ্কর কাজ করার সাহস পেল। বাহারের চোখে মুখে ক্লান্তি আছড়ে পড়ছে। একে একে প্রায় দুটো টিউশনি হাতছাড়া করলো। চিত্রাকে অবশ্যই ইচ্ছা করেই আর পড়াতে যাচ্ছে না। মেয়েটা আজকাল তার কাছে পড়ছিলও না। বাহারের শাসনে তার যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। ভাবুক হা হুতাশ। কী করবে? বয়স অল্প। নিজের পছন্দের মানুষটাকে এত কাছ থেকে দেখে আবেগ সামলাতে পারে না, অনুভূতি দমিয়ে রাখতে পারে না। এতে প্রকৃতপক্ষে মেয়েটারই তো ক্ষতি হচ্ছে। তাই এসব ভেবেই আর পড়াতে যায় না। এমন অনির্দিষ্ট হাজারখানিক চিন্তার বোঝা নিয়ে যখন রাস্তা দিয়ে একা হাঁটছিল বাহার, তখন অনুভব করল সে একা নয়, তার পাশে আরও একজন হাঁটছে নিঃশব্দে, নীরবে, নিভৃতে। বাহার পাশ ফিরে তাকাতেই চিত্রার ঘামুক্ত মুখটি চোখে পড়ল। লাল হয়ে আছে মুখটি। বাহার ভুরু কুঁচকালো। তুমি এখানে, আপনি যেখানে, আমি তো সেখানেই থাকবো। চিত্রার হাসি হাসি বদনখানি সরু চোখে একবার পরখ করে নিল বাহার ভাই। ধমক দিতে গিয়েও থেমে গেল সে। গুরুগম্ভীর কণ্ঠে বলল, তোমার এখন বাড়িতে থাকার কথা। কিছুদিন পর তোমার পরীক্ষা। সব ভুলে গেছো? বাড়িতে কিভাবে থাকবো? আপনি বাহিরে থাকলে আমার মন যে বাড়িতে টেকে না। ফাজলামো করছো? না, ভালোবাসাবাসি করছি। আপনাকে ভালোবাসলে এত শান্তি লাগে কেন? কারণ এখনো অশান্তি তোমার ভালোবাসার দুয়ারে এসে দাঁড়ায়নি, কখনো দাঁড়াবেও না। আপনি যেখানে আছেন সেখানে কোনো খারাপই আসতে পারবে না। হাসালে রঙ্গনা। আগুনের সামনে দাঁড়িয়ে বলছো আগুনকে তুমি বিশ্বাস করো, সে তোমার শরীর জ্বালাবে না। অন্ধবিশ্বাস করো না মেয়ে। যখন পুড়ে ছাই হয়ে যাবে তখন বুঝবে আগুনের জ্বালা কত। আগে থাকতেই সামলে যাও। চিত্রা আর চোখে চাইল বাহার ভাইয়ের পানে। বাহার ভাইয়ের দৃষ্টি তখনও গন্তব্যহীন। মৃদুমন্দ বাতাসে সে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তাদের শরীর। চিত্রা সে বাতাসে হলো কিছুটা ভাবুক হয়ে বলল, আমায় বিয়ে করবেন বাহার ভাই? চিত্রার অসম্ভব রকমের আবদারে থেমে গেল এবার বাহার ভাইয়ের পা। তড়িৎ গতিতে সে চিত্রার দিকে চাইল। মেয়েটার চোখে যেন পৃথিবীর সম মায়া, আবদার, আহ্লাদি, আদরে সকল আত্মাধিক অনুভূতি যেন মেয়েটার মুখমণ্ডলে এসে ঘাপটি মেরে বসেছে। অথচ সেই সকল মায়াও
ঝেড়ে ফেলল বাহার। গাঝাড়াভাবে চিত্রার সকল অনুভূতিকে হাওয়ায় উড়িয়ে দিয়ে বলল, অদ্ভুত আবদার করো না রঙ্গনা। চিত্রা সেথায় দাঁড়িয়ে রইল, একরখাভাবে বলল, বিয়ে না করলে যাব না। বাহার গা করল না তেমন। চিত্রা ঘাড়তারামি করল। বাহারের হাত জড়িয়ে ধরল, মেঘমন্দ কণ্ঠে বলল, চলুন বিয়ে করে ফেলি, আমাদের সকল সমস্যা দেখবেন মুহূর্তে শেষ হয়ে যাবে, চলুন। চিত্রার আবদারের কোনো থামাথামি নেই। বাহার বার কয়েক থামতে বললেও চিত্রা শুনল না বারণ। পথচারীদের কেমন সন্দিহান দৃষ্টি এসে চিত্রার চোখ মুখ এবং শরীরে ছড়িয়ে পড়ছে, চোখে এড়ালো না তা বাহারের। অবশেষে হুট করে সে একটি অপ্রত্যাশিত কাজ করে বসল। কোমল চিত্রার আদরের শরীরটা হালকা বল প্রয়োগ করে ধাক্কা দিল। আচমকা ধাক্কায় ছিটকে পড়ল মেয়েটা, কোকিয়ে উঠল ব্যথায়। অথচ বাহার সেই ব্যথার আর্তনাদ শুনল না। এর আগেই সে প্রস্থান নিয়েছে। চিত্রার ব্যথাতুর দৃষ্টি বয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। কেউ দেখল না সেই অশ্রু, কেউ দেখল না অষ্টাদশীর বুকের ব্যথা। সওদাগর বাড়িতে চিন্তার আরেকটি রাত নেমেছে। বাড়ির মেয়েটি আজ আবার নিরুদ্দেশ। চারপাশে খোঁজ করছে তারা। এ নিয়ে আক্রোশে ফেটে পড়েছে চিত্রার দাদি মনোয়ারা বেগম। চিত্রার বাবাও বার কয়েক হুঙ্কার দিয়ে উঠেছে। চিন্তায় সকলের অবস্থা বেসামাল। এর মাঝেই সকলকে লুকিয়ে ওহি চেরিকে নিয়ে বেরিয়ে গেল সাবধানী ভঙ্গিতে। কিছুটা দূরে ছুটে গেল তারা বাহার ভাইদের বাড়িতে। বার কয়েক বেল বাজাতেই দরজা খুলে নোঙর নামের মেয়েটি প্রথমে ওহিকে দেখে কিছুটা ভুরু কুচকালেও পরক্ষণে চেরিকে দেখতে তার কুচকানো ভুরু সমান হয়ে এলো। চোখ মুখ কেমন ছড়িয়ে পড়ল বিরক্ত, কর্কশ কণ্ঠে তবে ফিসফিসিয়ে বলল, কি চাই? নোঙরের এমন কণ্ঠ পছন্দ হলো না ওহির। তাছাড়া মেয়েটাকেও তার পছন্দ নয়। এই মেয়েটাই সেদিন চেরির সাথে খারাপ ব্যবহার করেছিল। তাছাড়া চিত্রাও মেয়েটাকে সহ্য করতে পারে না। আর ওহির সিক্স সেন্স বলে চিত্রা ও বনফুলের দূরত্বের ভয়ানক পরিণতির কারণ এই মেয়েটাই ওদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি ছিল। আর সব সময় যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি হলো সূচ হয়ে ঢুকে, এবং সেটা হোক প্রেমের সম্পর্ক কিংবা বন্ধুত্বের। কি সমস্যা দরজায় এসে মতো দাঁড়িয়ে আছেন কেন? সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন? কি প্রয়োজন? ওহির উত্তর দিল, কাকে কি বলছেন আপনি? জিহ্বা টেনে ছিঁড়ে দিব আপনার। অসভ্য মেয়ে, থাকছেন অন্যের বাড়িতে, আবার ভাব করছেন যেন বাড়ির মালিক আপনি। ওহির এমন আক্রোশে সহ্য হলো না মেয়েটির। ওদের মুখের উপর দরজাটি বন্ধ করে দিল মেয়েটি। ওহি মেয়েটির আচরণে ভ্যাবাচাকা খেয়ে গেল। তারা দুই বোন দুজনের মুখ চাওয়াচাওয়ি করলো। চেরি অসহায় কণ্ঠে বলল, থাক ববু, চলো, চলে আসো, ওরা ঢুকতে দিবে না আমাদের। বোনের অসহায় কণ্ঠে রাগ বাড়ল ওহির। ইচ্ছে করলো মেয়েটাকে থাপড়িয়ে দুটো চড় মারতে। যদিও সে জানে না মেয়েটা তার বয়সে বড় কিনা ছোট, কিন্তু তবুও তার এই অন্যায় কাজটি করার ইচ্ছা হলো। অবশেষে না পেরে দুজনেই বাড়ির দিকে পা বাড়াতেই বাহার ভাইদের সদর দরজাটা খুলে গেল শব্দ করে। ভেসে এলো মেয়েলি কণ্ঠ, ছোট আপা, তুমি চলে যাচ্ছ কেন? ভেতরে আসো। আকস্মিক বনফুলের কণ্ঠটি কাঠফাটা রৌদ্রের এক বিন্দু বৃষ্টির ন্যায় লাগলো ওহির। আর তার আক্রোশ মেটানোর সুযোগ পেল যেন। তাই তো ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলল, কিভাবে ভেতরে যাব বনফুল? তোমাদের বাড়িতে তো নতুন কর্তি এসেছে, সেই অনুমতি না দিলে কি আমরা অধমরা যেতে পারি? শেষের কথাটি ওহি নোঙরের দিকে অগ্নিদৃষ্টি ফেলে বলল, তাই নাকি? শুক্কুর 8 দিন হলো বাড়িতে এসেছে সে। সে ঠিক করবে কে বাড়িতে আসবে কে আসবে না। হাসালে ছোট আপা। মেহমান আর যাই হোক কর্তি হতে পারবে না। আর যারা অনির্দিষ্ট কালের জন্য আসে তারা বেশি দিন মেহমানও থাকে না। তারা তখন, যাক বাদ দাও, ভিতরে আসো আপা। নোঙ্গর যেন অপমানে মোরসা গেল। নত যেন মাথাটি আরও নত হয়ে এলো। বনফুল তার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। বনফুলের আচরণে ওহির ভুরু কুঞ্চিত হলো। মেয়েটার আচরণে তো আজ কোনো উগ্রতা নেই, বরং চোখ মুখ যেন কেমন অদ্ভুত লাগছে। চোখের নিচে কালির কেমন যেন দেখতে লাগছে। এখন অত শত ভাবার সময় নেই বলে ওহি তেমন মাথা ঘামালো না। দ্রুতই বাসায় প্রবেশ করলো, ব্যস্ত কণ্ঠে বলল, বনফুল, এখন এত কথা বলার সময় নেই। বাহার ভাই কোথায় তাই বলো। বনফুলের উত্তর দেওয়ার আগে বাহার সিঁড়ি বেয়ে নেমে আসে। চিন্তিত ওহিকে দেখে বোঝার চেষ্টা করে কি হয়েছে। চিত্রাকে খুঁজে পাচ্ছি না বাহার ভাই, আপনি একটু খুঁজতে যাবেন প্লিজ। ওহির আবদারে থমকালো বাহার, তবে কিছু একটা ভেবে গাছাড়াভাবে বলল,
তোমাদের বাড়িতে কি লোক সংখ্যা কম পড়েছে খোঁজার জন্য? বাহারের উত্তরে তাজ্জব ওহি। এতক্ষণের উজ্জ্বল মুখটাতে নেমে এসেছে অন্ধকার, কিন্তু সে থেমে নেই বনফুল। চিন্তিত কণ্ঠে ভাইকে তাড়া দিল, ব্যস্ত হয়ে বেরিয়ে এলো নিজেই। বাহার হতাশার শ্বাস ফেলে সেই পথে হাঁটা ধরল যে পথে মেয়েটাকে ফেলে এসেছিল। বিড়বিড় করে বলল, রঙ্গনা, জোর করে যন্ত্রণা বেছে নিচ্ছ, চিরবেদনা হয়ে থেকে যাবে তোমার প্রেম। ঝড় হচ্ছে অভিশাপ্ত অক্লান্ত বর্ষণধারায় ভিজে পিচ ঢালা কংক্রিটের রাস্তাখানি, তার সাথে নিশ্চুপ নীরবে দাঁড়িয়ে থাকা শতযুগের হলুদ বাল্বগুলো, যার আলো ভেজা রাস্তাটিকে মনে হচ্ছে কুড়ির কৃষ্ণকলি। যৌবন যাতে টইটুম্বুর। বৃষ্টির এই মধ্যরাতে একা এই ব্যস্ত রাস্তায় রাত বাড়তেই চুপ করে নেমে আসে একাকিত্ব। সেই একাকিত্বই সঙ্গী করে দিচ্ছে এক অভিমানী রঙ্গনা, প্রেমিকের বুকে যত্নে থাকা অবাধ্য ক্যাকটাস ফুল। কম্পনরত হৃৎপণ্ডটুকু নিয়ে এই একা রাস্তায় ছুটে এসেছে বাহার ভাই, অষ্টদশের শখের প্রেমিক পুরুষ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো বৃষ্টির ছোঁয়ায় অবাধ্য হয়ে লেপ্টে আছে কপালে, খুব শান্ত নিবিড়ভাবে। নীল রঙা টি শার্টটাও বৃষ্টির কলনানে ভিজে একাকার। শ্যামলা পুরুষটির সিমসাম শরীরে বৃষ্টিকেও মনে হলো শৌখিন প্রেমিকা, যে প্রেমিকা প্রেমিকের দেহবেশে প্রেম নিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। চিত্রাকে এই ফুটপাতের এক কোনায় গুটিসুটি মেরে বসে থাকতে দেখে বাহারের হৃৎপিণ্ড শান্ত হলো, কিন্তু কণ্ঠ হলো রুষ্ট। সে প্রায় বাজখায় গলায় চেঁচালো, এখানেই থাকবে সারা রাত? হঠাৎ রাশভারী পুরুষের কণ্ঠে চিত্রার গুরুগম্ভীর ধ্যানে ভাটা পড়ল। সে ঘোলা ঘোলা দৃষ্টিতে সামনে চাইল। একটানা বৃষ্টিতে ভেজায় চোখ জ্বালা করছে তার। জ্বর আসবে কি ঠিক ঠাওর করতে পারল না সে, তবে প্রেমিকের রুষ্ট চোখ জোড়া সে ঠাওর করতে পারল। তাই কিছুক্ষণ মৌন থেকে জবাব দিল, আপনাকে আসতে বলেছে কে? আর কে বলবে? তোমার পরিবারের মানুষ ছাড়া। তারা তো ভাবেই আমি আজাইরা, আমার কোনো কাজকর্ম নেই, তাদের মেয়ের মতিভ্রম হবে, আর আমি আমার সকল কাজকর্ম ফেলে সেই মতিভ্রমের পেছনে বলদের মতো ঘুরব। আছি তো আমি বিনে পয়সার বলদ। কথা থামালো বাহার ভাইয়ের, আর ক্ষতবিখ্যাত হলো চিত্রার অন্তর। সে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল মানুষটার দিকে, মনে মনে অভিমান করল, মানুষটা তাহলে তার কথা ভেবে এখানে আসেনি। তাকে আসতে নিশ্চয় জোর করা হয়েছিল, তাই এসেছে। সেজন্যই কি এত রেগে গিয়েছে? হয়তো। ভেতরে ভেতরে কথাগুলো ভেবেই তপ্ত শ্বাস ফেলল চিত্রা। তার এই ছোট্ট জীবনে সবচেয়ে বড় আফসোস হলো এই মানুষটা তাকে ভালোবাসে না, আর এই আফসোস সবচেয়ে যন্ত্রণার। বাহার ভাই তাকে ভালোবাসলে তার বোধহয় আর দুঃখ থাকতো না। চিত্রার অভিযোগের গোপন শ্বাস অগোচর হলো না প্রেমিকের। সেও এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আসলে চিত্রার প্রতি তার রাগ না, একটা গোপন ভয় তৈরি হয়ে গিয়েছিল। যখন শুনল মেয়েটা এত রাতেও বাড়ি ফেরেনি, তখন অনাকাঙ্ক্ষিত ভয়ে তার মাথা দপ করে উঠেছিল। এই বুঝি মেয়েটা কিছু করে বসলো। সেই ভয়টা কণ্ঠে রাগ হয়ে বহিঃপ্রকাশ ঘটেছে। বাহার হতাশার শ্বাস ফেলে বড় বড় পা ফেলে খুব নীরবে গিয়ে বসলো চিত্রার পাশে। নিভৃতে তাকালো মেয়েটার মুখের দিকে। চোখগুলো কেমন লাল হয়ে গিয়েছে। না মেয়েটার, অথচ সে হুঁশকি তার আছে? না, নেই। মেয়েটা আজকাল কেমন জেদি হয়েছে, নিজের সকল সিদ্ধান্তে একরকম মনোভাব প্রকাশ করছে। কিভাবে তাকে বোঝাবে যে দায়বদ্ধতার কাছে ভালোবাসাও বড় রংহীন হয়ে যায় যে? অবুঝ মেয়েটা কি সেটা বুঝবে? বাহার নিবিড় দৃষ্টি পথের দিকে নিবন্ধন করল। এত জেদ করে কি লাভ হয় রঙ্গনা? প্রেমিককে পাওয়া যায়। চিত্রার তৎক্ষণাৎ উত্তরে হাসলো বাহার ভাই। প্রেমিককে পেলে কি হয় রঙ্গনা? প্রেম সার্থক হয়। চিত্রার আবার দ্রুতগামী উত্তরে বাহার ভাই এক পলক চাইল তার পানে। বেরিয়ে এলো দীর্ঘশ্বাস, সাথে ছন্ন ছাড়া মানুষটির গোছানো কথা। প্রেমিককে পেলে প্রেম সার্থক? কে বলেছে মেয়ে? প্রেম সার্থক হয় নিঃস্বার্থ ভালোবাসায়। যেখানে চাওয়া পাওয়া থাকে সেখানেই স্বার্থ জড়িয়ে যায়। আর সম্পর্কের স্বার্থ চলে এলে সঠিকভাবে ভালোবাসাবাসি আর হয়ে ওঠে না। তখন মানুষ লেগে পড়ে স্বার্থ উদ্ধার করার কাজে। ভালোবাসা হলো খোলা আকাশ, যার দৈর্ঘ্য থাকবে না, প্রস্থ থাকবে না। হোক প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি, ভালোবাসা হতে হয় অমলিন, যা কখনো কোনো কিছুর বিনিময়ে হারাবে না। নৈকট্য পেলেই প্রেম থাকবে, দূরত্ব পেলে প্রেম হারাবে, এমন প্রেম যে খাঁটি নয়। নৈকট্য হোক বা দূরত্ব, ভালোবাসার পরিণাম যখন বদলাবে না,
তখনই তো প্রেম সার্থক, বুঝলে রঙ্গনা? খাঁটি প্রেম দিয়ে কি হবে বাহার ভাই, যদি চাঁদনি আপার মতো না পাওয়ার যন্ত্রণা নিয়ে বাঁচতে হয়? চিত্রার গলার স্বর কিছুটা কোমল। হুট করেই এমন প্রশ্নের থতমত খেলো বাহার ভাই। তড়িৎ গতিতে তাকালো চিত্রার পানে। মেয়েটার চোখে মুখে অসহায়ত্ব। বা চোখটা দিয়ে খুব গোপনে মুক্তার মতো অশ্রুকণাগুলো ঝরে পড়ল। এটাও অগোচর হলো না বাহারের। সে খুব গোপনে তথ্য একটা শ্বাস ফেলল। চাঁদনির হয়তো না পাওয়ার যন্ত্রণা আছে, তবে সে এটা জেনেও শান্তি পায় যে তার তরফ থেকে সে যথেষ্ট ছিল। যখন আমরা নিঃস্বার্থ ভালোবাসি তখন আমরা নিজেরাই ভেতর ভেতর একটা শান্তি অনুভব করি। আমরা জানি পুরো পৃথিবী মিথ্যা হতে পারে, তবে আমাদের ভালোবাসার একমাত্র সত্যি। আর এই শান্তিটা জীবনকে একটু অন্য মাত্রায় নিয়ে যায় রঙ্গনা। কেবল পেতেই হবে, আটকে থাকলে তুমি সেই অনুভূতি অনুভব করতে পারবে না মেয়ে। আপনি আমাকে যতই বোঝান বাহার ভাই, আমি পেতেই হবেই থেকে যাব। মেয়েটার এক রোখা জেদ অটল রইল। বাহার ভুরু কোচকালো খানিক। বিরক্ত হলো কি না ঠিক বোঝা গেল না, তবে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো। বাহারকে উঠে দাঁড়াতে দেখে তৎক্ষণাৎ তাকালো চিত্রা। আবারও অভিমান হানা দিল তার বুকে। বাহার ভাই কি আবারও অষ্টাদশীর অভিমান না বুঝে মুখ ঘুরিয়ে চলে যাবে? বুকের ভিতর জবাববিহীন প্রশ্ন হামাগুড়ি দিতেই চিত্রা বলে উঠল, চলেই যেহেতু যাবেন, এসেছিলেন কেন? মেয়েটার প্রশ্নে গাছাড়াভাবে হাসল বাহার। মাথার ঝাঁকড়া চুলগুলো ঝেড়ে নিল নিঃসংকোচে। অতঃপর একটু নিচু হয়ে চিত্রার ডান হাতের বাহু আঁকড়ে ধরল এবং হ্যাকচা টান দিয়ে দাঁড় করিয়ে দিল আকস্মিক। মেয়েটাও থতমত খেয়ে গেল প্রায়। চিত্রা থমথমে হওয়া চেহারার লাল চোখের পাতাগুলো খুব আলতো ছুঁয়ে আলগোছে বাহার ভাই বলল, থেকে যাওয়ার জন্যই তো এলাম, রেখে দাও তোমার কাছে। কথাই রইল খুব শীঘ্রই আমাদের বিয়ে হবে। রঙ্গনার অবাধ্য বাহার ভাই তার হবে। এবার চলো বাড়ি। নিজের প্রতি তোমার এত অবহেলা আমার একদম পছন্দ নয়। মেয়ে, মনে রেখো, তুমি মানে কেবল তুমি নও, তুমি মানে কখনো কখনো আমি। তাই তোমার যত্নের নামে তুমি আমারও একটু যত্ন নিও। চিত্রা আকস্মিক প্রেম প্রস্তাবে হতবিহ্বল, অথচ বাহার বেপরোয়া বেখেয়ালি কণ্ঠে গান ধরল, যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো। খেলে ধরা কোনোখানে রবে না আমি ছুঁয়ে দিলে পরে। অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেছে খাবো, কানের আশেপাশে রব। ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হব না। আমার এই বাজে স্বভাব কোনো দিনও যাবে না। বাহিরে বৃষ্টি হচ্ছে অনবরত। কতগুলো ব্যাকুল প্রাণ পথ চেয়ে বসে আছে। এই বুঝি বাড়ির অবুঝ বেখেয়ালি মেয়েটা ফিরবে। বোনের প্রাণ আকুল হয়ে অবশেষে গলির মোড়ে গিয়ে দাঁড়িয়েছে। যদিও ছাউনি নিচে দাঁড়িয়েছে, তাতেও বৃষ্টি তাকে ভিজিয়ে দিতে সক্ষম। চাঁদনির শরীর কাঁপছে মৃদু বাতাসে। তবুও তার ঠায় দাঁড়িয়ে থাকা, যেন পণ করেছে বোনকে না নিয়ে বাড়ি ফিরবে না। চাঁদনির ছাউনির নিচে এলাকার একটি পরিবারের মানুষও দাঁড়িয়েছে। দুজন মহিলা, একটি মেয়ে, দুজন প্রাপ্তবয়স্ক ছেলে আছে, যারা কথা চাঁদনির বিষয়ে বলছে। এখনো থামাথামির নাম নেই। চাঁদনি বুঝেছে এখানের আলোচনার বিষয়বস্তু সে, তবুও তার কোনো ভ্রুক্ষেপ নেই। বলুক যার যা ইচ্ছে। এর মাঝে কোথা থেকে যেন মিন্ময়কে ছুটে আসতে দেখা গেল। সে ব্যস্ত পায়ে এগিয়ে এলো চাঁদনির দিকে। কাছে এসে হড়বড়িয়ে বলল, পেয়েছেন চিত্রাকে? চাঁদনির অস্বস্তি নিয়ে চারপাশে তাকালো। মহিলাগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। একজন তো মুসফুসকে বলেই ফেলল, ছোট মেয়েটাকে বুঝি পাওয়া যাচ্ছে না? বাপরে, সওদাগর বাড়ির মেয়েদের তো ভালোই গুণ আছে। চাঁদনির খুব খারাপ লাগলো। তার নামে মানুষ যা ইচ্ছে তা বলুক, তার কিছু যায় আসে না, কিন্তু তার বোনের নামে কেউ কিছু বললেই তার সহ্য হয় না যে। মিন্ময় মহিলার কথায় ভুরু কুচকালো। একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না, আর আপনি গুণ বিশ্লেষণ শুরু করেছেন? গুণ হিসেব করলে তো কত মানুষেরই গুণই বের হবে। মিন্ময়ের কথার ইঙ্গিত বুঝে আক্রোশের স্বরে বলল, কিন্তু যত মানুষেরই যতগুলোই বের হোক, সওদাগর বাড়ির মেয়েদের কেউ পিছে ফেলতে পারবে না। কেন, তুমি কি গুণের খবর রাখুনি? ফোনি পুরো দুনিয়ার মানুষই তো জানে। না আন্টি, আমার তো খাওয়া দাওয়ার পরেও অনেক কাজ থাকে, তাই আর কি গুণ খোঁজার কোনো সময় পাই না। আর অন্যদিকে আপনাদের খাওয়া দাওয়ার পর সময় কাটে অলস,
তাই আপনারা গসিপ করার জন্য টপিক খুঁজে বেড়ান। এটাও আপনাদের কাজ। আমি সে কাজকে অসম্মান করছি না। যার যেমন যোগ্যতা সে তেমনই তো কাজ করবে, তাই না? চাঁদনির মুখের অদৃশ্য হাসিটা এখন দৃশ্যমান হয়েছে। খুব নীরবতা ছড়িয়ে গিয়েছে পুরো মুখ জুড়ে। তার মধ্যে আদম্য বৃষ্টির শার্ট ভেদ করে দুজন মানবীকে আসতে দেখা যাচ্ছে। লম্বা সিমসাম গোছের ঝাঁকড়া চুল বিশিষ্ট মানুষটি যে বাহার ভাই তা আর বোধগম্য হতে বাকি নেই চাঁদনির। তবে বাহার ভাইয়ের পেছনে গুটিসুটি মেরে ছোট ছোট পায়ে এগিয়ে আসা মেয়েটিকে চাঁদনি গাঢ় দৃষ্টিতে দেখল। যখন দেখল মেয়েটি আর কেউ না, তাদের আহ্লাদী চিত্রা, ঠিক সেই মুহূর্তে চাঁদনি ছাউনি থেকে বেরিয়ে গেল। তার যেন আর তর সইছে না বোনকে ছুঁয়ে দিতে চাওয়ার ইচ্ছে। চাঁদনি ছাউনি ছেড়ে বের হতেই মিন্ময় ছাতা মেরে ধরল চাঁদনির উপর। হতভম্ব কণ্ঠে বলল, ভিজে যাবেন তো ইন্দুবালা। একটা কথা শুনেছ মিন্ময়, যার বৃষ্টি পছন্দ তার ছাতা হইও না। শুনেছিলে আমার ছাতার প্রয়োজন নেই মিন্ময়। এ জীবনে যার ওই ছাতা হয়েছে তার উপরই নির্ভরশীল হয়ে গিয়েছি আমরা। তারপর যখন তুমুল বৃষ্টি হয় তখন সেই ছাতারা আমাদের মাঝ রাস্তায় ছেড়ে চলে যায়। আমরা তখনই হয়ে যাই একা নিঃসঙ্গ। এক সময় যেহেতু একা চলতেই হবে, তবে আজই বা কেন সঙ্গীর বিলাসিতা করব বলো? চাঁদনির কথায় বিস্মিত বিনীত স্বরে শুধালো, আপনি রেগে আছেন আমার উপর ইন্দুবালা? মিন্ময়, তুমি ছোট, এখনো অনেক ছেলে মানুষই ভরা, তাই তোমার উপর আমার কোনো রাগ নেই। কিন্তু একটা কথা বলি শোনো, যে এই কুকুরকে তুমি ভালোবাসার লোভ দেখিয়ে নিজের কাছে আনো, সেই কুকুরকে আর সবাই লাথি দিলেও তোমার কিন্তু লাথি দেওয়ার অধিকার নেই। তুমি হয়তো সেই পানিটার বুকে, পেটে কিংবা শরীরে একটা বাহিক অংশ লাথি দিবে, অথচ সেই লাথিটা গিয়ে লাগবে পানিটির বিশ্বাসে ভরসার অন্তরে। তখন সে চাইলেও মানুষকে বিশ্বাস করতে পারবে না। আর সব ভেঙো, কিন্তু বিশ্বাস ভেঙো না, কেমন? চাঁদনির কথায় কেমন যেন বিমূঢ় দেখালো মিন্ময়কে। সে যে আর কিছু বলার ভাষা পেল না, আবার হয়তো পেল, কিন্তু বলার সাহস হলো না। কিন্তু চাঁদনি বলল, আজ সোমবার, আর 3 দিন পর শুক্রবার। সেদিন সকালে আমার সাথে একটু দেখা করো, তোমাকে কিছু বলার আছে। চলবে ইনশাআল্লাহ।